না যে একটা বিএনপির যে ইউনিটিটা আমরা এখন দেখতেছি সেটা দেখতাম। কেন বলছি কথাটা, আপনি যে 3 মাসের কথা মূল্যায়ন করতে আমাকে বলছেন, তার পাশাপাশি কিন্তু অনেক গুঞ্জন চলছে মন্ত্রী পরিষদের রদবদল হবে কি হবে না সেটা জানি না, কিন্তু গুঞ্জনটা চলছে। তো তাই না, এখানে কারো কারো মন্ত্রী তো হারাতে পারে, কারোর একাধিক মন্ত্রিত্ব আছে সেটা ছুটে যেতে পারে, আবার কিছু নতুন মুখ ঢুকতে পারে। এই যদি নতুন মুখ কিছু ঢোকে এবং কারো মন্ত্রিত্ব যদি হারিয়ে যায়, সেটা কিন্তু একটা বার্তা দিবে। যদি নতুন অ্যাড করতেন, তাইলে শুধু নতুন অ্যাড করেন, তাইলে বোঝা যাবে যে এই মন্ত্রী পরিষদ একটু বড় করা দরকার, তাই অ্যাড করছি। কিন্তু কিছু লোক যদি আপনি সরিয়ে দেন, তাইলে বোঝা যাবে ব্যর্থতা। সেই ব্যর্থতা কি যাকে সরাবেন তার, নাকি ব্যর্থতা সরকার প্রধানের, সেই মূল্যায়নের পরে। এখন আসেন ব্যক্তি পর্যায়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে যদি আমি ব্যক্তি হিসাবে দেখি, সে ধরেন তার অনেকগুলো প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতিগুলো খুব বড় আকারে দিয়েছে তা না, চলনে বলনে ছিল। যেমন ধরেন নির্বাচন আগে বলেছিল ফ্যামিলি কার্ড দিবে, কৃষি কার্ড দিবে, তারপরে খাল খনন করবেন, আরও বিভিন্ন কার্ড দেওয়ার কথা। পাশাপাশি ওনার চলন বলন খুব সাধারণ, সিম্পল, এবং সেগুলোর কারণে হয়তো প্রতিদিনই উনি নিউজ হচ্ছেন। তারপরে অহংকার দেখাচ্ছেন না, তারপরে মঞ্চে বসে সাধারণ লোকের সাথে যে তার ইন্টারেকশন, এগুলো কিন্তু প্রতিদিন একটা শিরোনাম হচ্ছে, নিউজ হচ্ছে। আপনি যদি একটা মানুষ হিসাবে দেখেন, একটা ভালো গুণ, প্রতিটাই ভালো গুণ। কিন্তু যদি আপনি সরকার প্রধান হিসাবে দেখেন, রাষ্ট্রের যে অবস্থাটা আমাদের, যেই জ্বলন্ত আগুনের মধ্যে টেক ওভার করছে, তাতে উনি যেভাবে চলছেন সেটা আমার কাছে খুব রিল্যাক্স, খুব ফ্রেশ মুডে যে চলাফেরা করতেছেন, সেটা মানে আমার কাছে মেলে না। কারণ আমরা এমন একটা টার্মোয়েল সিচুয়েশনের উপরে ক্ষমতাটা হস্তান্তর হয়েছে, কেন মেলে না সেটা বলছি। বলা হয়েছিল যে নির্বাচিত সরকার আসলে পরে সব ঠিক হয়ে যাবে। মবের রাজা ইউনূস সাহেব, এটা গত 18 মাস আমরা শুনেছি। এই সরকার আসলে মব বলতে কিছু থাকবে না, আমাদের বর্তমান সরকারের দায়িত্বশীল মন্ত্রী বা ব্যক্তিরা বলেছেন। মব কিন্তু অব্যাহত। আপনি কুষ্টিয়ায় পিসাকে পিটিয়ে মারছে, আজকে দেখলাম আশুলিয়ায় কোথায় যেন একেবারে বিশাল, একেবারে প্রকাশ্য দিবালোকে মানুষ দোকানপাট বন্ধ করে চলে গেছে, বাজারেও গোলাগুলি হচ্ছে। তারপরে খণ্ডিত লাশ পাওয়া যাচ্ছে, ধর্ষণের কাহিনী এবং নিজেদের মধ্যে যে মারামারি, এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। যেটা আপনি আইনের আওতায় যাবেন না, যেমন ধরেন তারেক রহমান বা প্রধানমন্ত্রী সাহেব নিয়ে কটূক্তি করেছিল এই যে কিছুদিন আগে একজন নেতা। তো কটূক্তি করার পর কিন্তু নেতার বাড়ির সামনে গিয়ে মব হয়েছে, জুতা নিক্ষেপ হয়েছে। বিষয়টা তো তা না, হওয়ার কথা ছিল কটূক্তি করাটা কী ধরনের অপরাধ, অপরাধ হলে তাই তাকে আপনি আইনের আওতায় আনবেন। কিন্তু সেখানে কর্মী গিয়ে এটা করবে, সেটা তো সঠিক নয়। তাহলে ইউনূস সাহেবের সময় যে কবর থেকে লাশ তুলে হত্যা করা হলো, সেই পোড়ানো হইল, সেই ইউনূস সাহেব চলে গেছে, মবের ঘটনা রয়ে গেছে, সেই আসামি গ্রেপ্তার করা কি নিষেধ? নিষেধ তো না, কিন্তু করেনি সরকার, এখন পর্যন্ত আমরা পাই নাই। প্লাস কুষ্টিয়ার পীর সাহেবকে পিটিয়ে মারলো, কথিত পীর সাহেব হোক, তথাকথিত হোক, কিংবা যেভাবেই হোক, আপনি পিটিয়ে মেরেছেন, তাহলে মব তো যায়নি। আপনি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পর যেটা বলেছিলেন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, তার কিছুই তো ঠিক হয়নি, আমি দেখতেছি। এরপরে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে এখনো বলার মতো উন্নতি হয়নি, বলার মতো, আমি তো দেখি একজন আমাকে বলছিল একটা টকশোতে গিয়ে যে এখন তো আয়নাঘর নাই, এখন তো মুখ নাই। তখন আমি বললাম, আয়নাঘর নাই মানে কি? যারা আয়নাঘর বানাইছিল তাদেরকে সরাই দেওয়ার মানেই তো এগুলো নাই, এটা তো আপনাদের উন্নয়ন না। অর্থাৎ একটা অপশক্তি সরাই দিচ্ছি, সরাই মিলে সবাই সরানোর পরে খারাপ খারাপ মানুষটাকে সরাই দেওয়ার পর সাথে সাথে খারাপ কর্মগুলো থেমে গেছে, এটার মানে তো আপনি আমি উন্নয়ন করিনি। আচ্ছা, এটা গেল আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি বা এবার আসতেছি জুলাই সনদ। এরপরে আপনি আসেন পার্লামেন্টে, আমরা কি দেখলাম? সংসদ অধিবেশন শেষ হয়ে গেল একটা, সংসদ অধিবেশন শুধুই আলাপ হয়েছে রাজাকার, মুক্তিযোদ্ধা, গুপ্ত সুপ্ত ইত্যাদি ইত্যাদি। যেখানে পার্লামেন্টে ঘরে বাইরে সব জায়গায় বলা হয়েছে জুলাই সনদ নিয়ে, নির্বাচন নিয়ে যাতে বাহানা না হয় সেজন্য জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম। আবার দায়িত্বশীল ব্যক্তি বলছেন গণভোটে স্বাক্ষর না করলে নির্বাচন হইতো না। তার মানে কি? আপনারা জনগণের সাথে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। তার চেয়ে ট্র্যাজিক বিষয় হলো বিরোধী দলে জামাতের আজকে 68টা সিট, তার সাথে মহিলা সংরক্ষিত আসন পেয়েছে 8টা, 76টা আসন পেয়ে তাদের কোনো বলিষ্ঠ পদক্ষেপ আমি দেখি না, যে তারা একবার পার্লামেন্টে উচ্চারণ করে নাই যে কি, যে আপনারা যে কথাগুলো বলতেছেন যে গণভোটে রাজি না হলে নির্বাচন দিত না, কিংবা নির্বাচন নিয়ে বাহানা করবে সেজন্য জুলাই সনদে স্বাক্ষর করেছি, এটা জাতির সাথে আপনাদের প্রতারণা কিনা? যদি হয়ে থাকে করলেন কেন?
এই আলোচনাটা সংসদে উত্থাপন করা যেত, নাকি তারাও স্রোতে গা ভাসাই দিছে আমি ৭৬টা সিট পেয়েছি, আমার এই বাসায় জাতীয় পতাকা উঠতেছে বিরোধী দলের নেতা হিসেবে, আই উইল এনজয় দ্য টাইম। এটা তো আপনাদের জন্য এই জন্য তো ভোট দেওয়া হয়নি। এবং যারা পার্লামেন্টে আছেন তারা একবারও পরিষ্কার করে বলতে পারেননি জনগণ তাদেরকে ভোট দিছিল কেন। জনগণ যে জন্য ভোট দিছে সেগুলো আপনারা ডিনাই করছেন, সেগুলোকে আপনারা অস্বীকার করছেন। তাহলে আপনাকে ভোট দিল কিসের জন্যে? যদি বলেন আপনার নির্বাচনী ইশতেহারও যদি আইসা থাকে, আজকে যারা ক্ষমতায় 2/3 মেজরিটি পেয়েছেন, সেখানে আপনি যে ইয়ে ছিল 31 দফা, সেখানেও তো সংবিধান সংস্কারের কথা বলা ছিল, সংবিধান সংস্কারের জন্য কমিশন বানাবেন, গঠন করবেন, সেটাও তো আপনি করেননি। তাহলে আমি দেখব কি? এরপরে যদি আসেন 3 মাস পার হয়ে গেল, কেউ বলেন সরকারের 3 মাস তো খুব লম্বা সময় না। অফকোর্স নট, আমি ব্যক্তিগতভাবে এটা মানতেই রাজি না। কেন বলছি? যেই আগুনের উপরে অন্তর্বর্তীকালীন সরকার এসে দাঁড়াইল, ওত নিল 8 তারিখ, তার 3 দিন পর থেকে আমরা আন্দোলন দেখলাম। একটা বারো তো কেউ প্রশ্ন করেন নাই তখন এরকম অবস্থায় তাকে সময় দেওয়া হোক। প্রত্যেকেই বলছেন এ সরকার কি করছে, এ সরকার কি করছে, এই মব ভায়োলেন্স হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এবং 150-200 আন্দোলন হয়েছে গত 17-18 মাসে। এই আন্দোলন কোনো একক ব্যক্তির থেকে আন্দোলন হয় না, গোষ্ঠী থেকে, দল থেকে আন্দোলন হয়। এখন ওই সেই দাবি দাওয়াগুলি যদি সঠিক এবং জেনুইন হয়, ওটা নিশ্চয়ই বিগত সরকারের, নিউজ সরকারের দাবি না, সময়ের দাবি না। তাহলে সেই আন্দোলনগুলো কোথায় গেল? তাহলে আপনারা এখন 3 মাস সময় আপনারা মূল্যায়ন করেন এটা লম্বা, খুব বড় সময় না। ফ্রম ডে 1 আপনাকে ব্যাখ্যা দিতে হবে। কেননা আপনি আজকের প্রধানমন্ত্রী কে? আজকের প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ছেলে, একটা জেনারেলের ঘরের সন্তান। সে অনেক কিছু বোঝেন, আর্মির নর্মসও বুঝেন। তারপরে ওনার পিতা রাষ্ট্রপতি হইলেন, তখন হয়তো উনি ছোট ছিলেন, বাট সেই ঘরে বড়। তারপর তার মা যখন 2 টার্ম প্রধানমন্ত্রী ছিলেন, 3 টার্ম মানে 3 বার প্রধানমন্ত্রী, মোটামুটি 2টা টার্ম, ওনার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা ইউনূস সরকারের নাই। সেখানে ইউনূস সরকার যে বীর দর্পে 17 মাস চালাইলো, আপনার তো দেখি 3 মাসেই ইউ আর গেটিং নার্ভাস। কোনো উন্নয়ন তো আমি দেখছি না। সাফল্য কি কিছু দেখতে পান? আমি সাফল্য বলতে তো বললামই যে সাফল্যগুলো দেখলাম এই মুহূর্ত পর্যন্ত। যদি আপনি বলেন আপনি ফ্যামিলি কার্ড দিতে যাচ্ছেন, কৃষি কার্ড দিতে যাচ্ছেন, খাল খনন করছেন, প্রধানমন্ত্রী খুব সিম্পল মানুষের মতো চলছেন, সেটা সব ঠিক আছে সেগুলা। কিন্তু আপনাদের রাষ্ট্রের বিষয়ে আসেন, আপনার রাষ্ট্রের ফরেন পলিসি দিচ্ছেন, আপনার অর্থনৈতিক পলিসি কি, আপনি গার্মেন্টস কোটা কীভাবে, ফরেন রেমিটেন্স আমি আনবো, আমার ম্যান পাওয়ার কীভাবে যাবে, আপনি বিদ্যুৎ বিল বাড়াবেন অ্যাডভান্স বলতেছেন, মোটরসাইকেলের জন্য ট্যাক্স বসেন অ্যাডভান্স বলতেছেন, বাড়াইতেই পারেন, কিন্তু তার সাথে আপনাকে ব্যাখ্যা দিতে হবে যে এই টাকাটা নিয়ে এর চেয়ে ভালো কি করবেন। সেই ব্যাখ্যা আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না, কোনো সন্দেহ নাই। এখন এই অর্থনৈতিক অবস্থা যে ভালো না সেটা আমি আগেও বলছি, এখনও বলছি। যেমন ধরেন ফ্যামিলি কার্ড, আপনি যদি অ্যাট এ গ্লান্স ভাবেন যে একটা মহিলা 2,500 টাকার একটা কার্ড পাবে, সেটা তার কাছে ভালো লাগবে। এইভাবে আপনি ফ্যামিলি কার্ড দেন, কৃষি কার্ড যাই দেন না কেন, আমি বলছি না জিনিসটা খারাপ, আমি বলছি অবশ্যই ভালো। কিন্তু এটা যদি আমরা অন্যভাবে চিন্তা করি, এতে তো আপনি নির্ভরশীল বানাচ্ছেন আমাকে, আমি প্রতি মাসে এই টাকাটার আশায় থাকবো। অথচ আপনি যদি একটা জিনিস ভাবেন যে একজনের 2,500 টাকা যদি 100 লোক লাগে, 100 লোককে কিন্তু আমি 2.5 লক্ষ টাকা দিব, কথার কথা, তর্কের খাতির 2.5 লক্ষ টাকা। সরকার যদি চিন্তা করে যে এইরকম ডিপেন্ডেন্ট না রেখে কোন ফ্যামিলির একটা ছেলে বা মেয়েকে আমি ট্রেন আপ কইরা বহির্বিশ্বের সাথে যোগাযোগ কইরা ম্যান পাওয়ার হিসেবে পাঠাই দিলাম, 2.5 লক্ষ টাকা খরচ কইরা আমি 100 লোকের কার্ড দিলাম না, ফ্যামিলিটা স্বনির্ভর হইলো, আবার ওই টাকাটা তুমি আয় করে ফেরত দাও। মানে আমার বক্তব্যটা এরকম যে আপনি কিভাবে আমাদেরকে, এটা কিন্তু কর্মসংস্থান বাড়ানোর একটা জায়গা, প্লাস ফরেন রেমিটেন্স আসা, এটা আমার একটা সাজেশনমূলক। কিন্তু আমি বলি সরকার সাজেশনমূলক নিবে কি নিবে না তার ব্যাপার। এখন এই যে মুদ্রাস্ফীতির কথা, আমার ভালো কি করব জানলে তখন মানুষ খুশি হয়, কিন্তু ভালো কি করব যদি আপনি ফ্যামিলি কার্ড দেন ওটা খুশি হবে না। কেন হবে না? ফ্যামিলি কার্ড বিলে করবে কারা? অফকোর্স ওই দলের লোক। যাবে কোথায় এটা বলার অপেক্ষা রাখেন, আপনি মুখে যাই বলেন না কেন। এখন একটা ছোট্ট বিষয় আমি বলি যে এই সরকার অনেকগুলা অধ্যাদেশ বাতিল করছেন, তার ভিতরে কিন্তু বিচার বিভাগের সেপারেশন যেটা সচিবালয় হয়েছিল সেই অধ্যাদেশটাকেও বাতিল করছেন। ডিমেরিটটা কেন বলতেছি, এটা তারা কেন করছেন, তাদের পলিসি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গেছে সেই কথাটা আমি আপনাকে বলি। আপনি জানেন, আমি জানি, রতন ভাইও জানেন, অজ্ঞাতনামা আসামি দিয়া মামলা হয়েছে। এই বিএনপির, এই আওয়ামী লীগের সময় বিএনপির বিরুদ্ধে করছে, বিএনপির সময় আবার আওয়ামী লীগ চলে যাওয়ার পর বিএনপি করুক আর যাই করুক মামলা করছে। এফআইআর ভিতরে বড় বড় নেতা মন্ত্রীর নাম লেখার পরে, 150-200 নাম লেখার পরে অজ্ঞাতনামা 2000। ডিমেরিটটা কোথায় সেটা বলছি। কোর্ট থেকে একটা মামলায় একটা লোক জামিন নিয়ে আসলো, সেই বেল বন্ড চলে গেল জেলখানায় চলে যাওয়ার পর জেলখানার থেকে নাকি এসপি সাহেবকে ফোন করে, এসপি সাহেব থানার ওসি সাহেবকে ফোন করে। আচ্ছা, তারপরে কি হয়? দর কষাকষি। কি? অজ্ঞাতনামা মামলায় ঢুকাই দিব তোমাকে। এখন অজ্ঞাতনামা মানে কি?
এফআইআর 200 লোকের নাম আছে, আরো অজ্ঞাতনামা 500, এভাবে লেখা থাকে, দেখছেন নিশ্চয়ই রতন ভাই, অজ্ঞাতনামা 500 থাকে। আপনি অজ্ঞাতনামায় ঢুকেন, একটা করা উচিত যে জামিন হওয়ার পর অন্য কোনো অজ্ঞাতনামা মামলায় যদি এফআইআর